কত আছে? 22 20 20-এ নেমে গেছে। দেখেন এখানে মাকড়ের জাল টাল পরে বাইকের অবস্থা কি, এগুলো ময়লা, এখানে মাকড় সার জাল, মানে ভাই রেগুলার না চালাইলে যেটা হয়। এই একটা বাইক ভাই, এই বাইকটা টিভিএস এর একটা ফ্লপ প্রজেক্ট। এই বাইকটার একটা কমন সমস্যা আছে, এটা নিয়ে ভিডিও কিছুদিন পরে বানাবো। সামনের চাকায় এটার একটা অন্য ধরনের একটা প্রবলেম আছে। তখনও ভাল লাগতো, এখনও ভাল লাগে। আর আজকে চালানোর পরে কেন যেন মনে হইতেছে, আপনারা একটু জানাবেন যে আপনারা কি আমাদের চ্যানেলে এই বাইকটাও দেখতে চান কি না। এই যে এইটা, এই মামারে আজকে বের করতে হবে। কি পরিমাণ ময়লা এটার উপরে দেখছেন, এদিকের মানে সবই ময়লা, বাট ধুলা পড়া শুরু হয়ে গেছে। যেহেতু শীতের দিন আসছে সেহেতু ধুলা দিন শুরু। একটা সময় ছিলাম টোটালি ফ্রি, অ্যান্ড একজন জ্ঞানী ব্যক্তি বলছিল যে রানা, তুমি যখন প্রচণ্ড পরিমাণ ফ্রি থাকবা, চোখে যে কে গেল আবার, তুমি যখন প্রচণ্ড পরিমাণ ফ্রি থাকবা তখন মানুষ বিভিন্ন কাজ তোমার উপরে চাপানোর চেষ্টা করবে, অ্যান্ড তোমার নিজের জীবন হেল হয়ে যাবে। অ্যান্ড ব্যাপারটা তখন আমি অতটা আমলে নেই নাই, বাট পরবর্তীতে দেখলাম যে আসলেই ঘটনাটা এরকম যে যখন আপনি প্রচণ্ড পরিমাণ ফ্রি থাকবেন তখন আপনার সাথে এমন এমন ঘটনা ঘটবে যে ঘটনাগুলো ঘটা আপনার সাথে উচিত না। পরে আমি কাজটা শুরু করলাম, অ্যান্ড কাজটা শুরু করতে করতে এমন একটা অবস্থা হইল এবং নিজের শখগুলা পূরণ করতে করতে এবং কাজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাইলাম যে এখন এসে শখ পূরণ করার সময় পাই না, কাজের চাপে। একটা সিভিআর কিনছিলাম ভাই, কিনে একদিন বের করছি। অ্যান্ড সিভিআরের একটা কমন প্রবলেম আছে, নট অনলি সিভিআর, অনেক প্রবলেমই আছে অনেক বাইকে, সিভিআরেরও আছে। হোন্ডার বাইকের একটা কমন প্রবলেম আছে, সামনের চাকার হাওয়া বের হয়ে যায়। এটা আপনারা ফেস করছেন কিনা জানি না। হোন্ডার পেছনের চাকা ভালো হয়, বাট সামনের চাকার হাওয়া কমে। এটা রিমের সাইড দিয়ে বের হয় না কি হয় জানি না। আমার হর্নেটে ওই প্রবলেমটা পাইছি, আমি সিভিআরে ওই প্রবলেমটা যখন জীবন ভাই সিভিআরটা চালাইতো তখন এই প্রবলেমটা যিনি ফেস করছে এটা আমি দেখছি। এখন আমার ঘামতেছি রে গরমে। এখন যেটা করতে হবে সেটা হলো সিভিআরটার সামনের চাকা আজকে চেক করবেন, সিভিআরটা আজকে নিয়ে বের হবো। তাহলে চলেন এইখানে কথা বলে সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট চলে যাই রাইডে। আর টুকটাক কিছু কাজও আছে, চুল টুল কাটানো দরকার। কি যে একটা অবস্থা, বললেন তো চুল কাটাবো না, এরকম বাড়তে থাকবে, বড় হইতে থাকবে। চুল দাড়ির যে বেহাল দশা আমার ভাই, আমি যে কি মানে আই নিড এ কাম ব্যাক। খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে, নতুন ধাঁচে। এই জন্য এই জঙ্গলের লুকটা আজকে দেখায় নিলাম। চলেন তাহলে বেরোই। হেলমেট হাতে ঢুকে পড়ো, হাতে ঢুকে পড়ো, তোমাকে নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। অ্যান্ড দরজা তুমি লেগে পড়ো, লেগে পড়ো, তোমাকে নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। লক তুমিও লেগে পড়ো, লেগে পড়ো, তোমাকে নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। অ্যান্ড লিফট তুমি খুলে পড়ো, খুলে পড়ো, তোমাকে নিয়েও বেশি সময় নষ্ট করা যাবে না। ভাই অনেকে বলে ব্লগ করা অনেক ইজি, ব্লগ করা ইজি, আমি স্বীকার করি ব্লগ করা ইজি, কিন্তু এই যে যখন ক্যামেরার সামনে কথা বলি দেখেন ঘাইমা যাই, মানে আবার অত ইজি না যে আপনি ধরলেন আর হয়ে গেল। বাট ব্লগ করা ইজি, ক্যামেরার সাথে ফ্রি হইতে হবে, মনে হইতে হবে যে ক্যামেরার ওই পাশে মানে আপনার সাথে যে আমার কথা হচ্ছে ব্যাপারটা ফিল করতে হবে। এটা ফিল না করতে পারলে হবে না। নেমে গেছে মনে হয়, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর বলবে, শুনেন G4, G floor। কি অবস্থা বাইকের কে জানে, চলেন দেখি। এই যে এইটা, এই মামারে আজকে বের করতে হবে। কি পরিমাণ ময়লা এটার উপরে দেখছেন, এদিকের মানে সবই ময়লা, বাট ধুলা পড়া শুরু হয়ে গেছে। যেহেতু শীতের দিন আসছে সেহেতু ধুলার দিন শুরু। ওকে, লেটস চেক। পেছনের চাকা তো আফটার মার্কেট লাগানো, এটার হাওয়া মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। বাট আমার যেটা মনে হয় সামনের চাকা হাওয়া একটু কম আছে, খুব কমে নাই। নর্মালি 30-31 রাখি, তো 30 রাখি সামনে, এটা সম্ভবত 25 বা 22 এরকম নামছে। এখন স্টার্ট হইলেই হয়, অনেক দিন হয়েছে এটার বয়স। চাবি আরে ঢুকতেছে না কেন, আরে আরে ওকে, পাওয়ার চলে আসছেন, হেডলাইটও চলে গেছে। এবার দেখি স্টার্ট হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ওয়াও, হয়ে গেছে। তো কোল্ড স্টার্ট দিই, 1 মিনিট। বাইকের যদি পেছনের চাকার হাওয়া কোনো কারণে কমে তাহলে ব্যাপারটা কি হয়, বাইকটা একটু ভারী ভারী ফিল হয়,
কিন্তু এছাড়া আর তেমন কোনো প্রবলেম ফেস আসলে করা লাগে না। বাট যদি সামনের চাকার হাওয়া কোনো কারণে কম থাকে তাহলে বাইকের মাথাতে আপনি ব্যালেন্সই পাবেন না, কারণ মেইন ব্যালেন্সটা তো সামনের চাকায়, একদম টোটালি কোনো ব্যালেন্স পাবেন না, যেটা আমার এখন ফিল হচ্ছে। মনে হচ্ছে যে প্রতিটা মুহূর্তে স্লিপ করতেছে বাইক, মানে কাদার উপরে দিয়ে চালাইলে চাকা স্লিপ করলে যেরকম ব্যাপারটা হবে ঠিক ওরকম আমার মনে হবে, মানে আপনার মনে হবে যে প্রত্যেকটা মুহূর্তে বাইক এদিক সেদিক চলে যেতেছে, সোজা না গিয়ে ডানে বায়ে মানে বারে বারে রাস্তায় কেটে যাচ্ছে, স্লিপ করে যাচ্ছে, এই ব্যাপারটা ফিল হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সিমটম হাওয়া কম থাকলে, মনে হবে রিম টাল এরকম। অ্যান্ড এটাই আমি ফিল করতেছি, কারণ গরমের দিন থেকে হালকা হালকা শীতের দিনের দিকে আমরা যাচ্ছি। অ্যান্ড এই টাইমে শুষ্ক আবহাওয়া, তো হাওয়ার প্রেশার, টায়ারের প্রেশার এটা কমতেই পারে। অ্যান্ড আরেকটা প্রবলেম হবে, সেটা হলো আপনার মানে হ্যান্ডলিং করতে দেখবেন যে একটু হাতটা ব্যথা করতেছে, মানে এক একবার এক এক দিকে কাত হয়ে যাবে, তো প্রত্যেকবারই প্রেশারটা বেশি ফিল করবেন। তো এইটাই হলো প্রবলেম। এই প্রবলেমটা আমি শুরু থেকে এই বাইকটা নেওয়ার পরে ফিল করতেছি। অ্যান্ড 2 দিন আগে আমি এমনি চাকাটা একটু চাপ দিয়ে দেখছিলাম যে আসলে হাওয়ার কি অবস্থা, দেখলাম যে না, হাওয়ার অবস্থা বেশি একটা সুবিধার না। অ্যান্ড তখন বুঝলাম যে না, এই মামারে বের করে হাওয়া দেয়া লাগবে। আর বাইক আসলে আপনি যদি ফেলে রাখেন ভাই, সেটা যেই বাইকই হোক, হোন্ডা হোক আর যেই কোম্পানি হোক, বাইক এটা নষ্ট হবেই, বিভিন্ন জিনিসে প্রবলেম হবে। বিশেষ করে যদি আপনি এমন জায়গায় রাখেন যেখানে ইঁদুরের উপদ্রব আছে, ভাই মনে করেন যে আপনার বাইক ওইটা শেষ, কি তার যে কাটবে, দেখবেন যে স্টার্টই হয় না, এরকম একটা ফাপড়ের মধ্যে পড়তে পারেন। হালকা একটু ভোদাই হই, মানে হালকা একটু রং যাই, কারণ এখানেই হচ্ছে চাকায় হাওয়া দেওয়ার সেই দোকানটা। ভাইজান কি আছে? আরে হাওয়ার দোকান তো মনে হয় এই যে আসছে রে, এইখানে ঢাইকা রাখছে, এই জন্য বুঝি নাই। এটা কোনো কথা? যাক, কাজের মাঝখান থেকে সময় বের করে ভাই আমাকে একটু হাওয়া দিয়ে দিতেছে। নজলটারে আমি জায়গা মতো এনে রাখি, তা না হলে অযথাই ওর কষ্ট হবে। পেছনে মনে হয় ঠিক আছে, এটা ঠিক আছে। সামনেরটায় হাওয়া কমে গেছে, একদম 20-22 আছে মনে হয়। ওই যে গেল, দেখি কতটুকু প্রেশার আছে, দেখা দরকার। আমি হর্নেটে হলো একটা জেল 2 ভাগ করে দিয়ে এই প্রবলেম সলভ করছি, বাট এটাই মনে হয় সামনে জেল দেয়া নেই। কত আছে? 20? হ্যাঁ, 20-এ নেমে গেছে। 30 দিয়ে দিলে হইব, 30। পেছনেরটা মনে হয় ঠিকই আছে। এই পেছনেও একটু দেওয়া লাগবো, পেছনে একটু কম আছে। সামনে 30, পেছনে 35, ব্যাস এটা হইলেই আমাদের হয়ে যায়। ও টাকা নিতে চায় না, বাট তারপর আমার টাকা দেওয়া লাগবে। পেছনে একটু লাগবো, পেছনে একটু কম আছে, পেছনে 35 দিয়ে দাও ভাইয়া। টাকা দেওয়া নিয়ে বিশাল একটা যুদ্ধ করলাম, আর যুদ্ধ করে এবার রওনা হইতেছি। এখনই দেখবেন ব্যালেন্স ভালো হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু চালাইতে দিয়ে দেখাইতে পারতাম যে ব্যালেন্স কতটা ভালো হয়, এই যে ঘুরাইতে গেলেই বোঝা যেতেছে যে ব্যালেন্স ইজ ওকে। আমি হয়তো এটাতেও জেল করে নিব। এই কই গিয়ারে ফেলি নাই, এটাতে জেল করে নিলে এটা আবার এই প্রবলেম থেকে দেখবেন বের হয়ে গেছে। আর এই বাইকটার একটা সার্ভিস দেওয়া মনে হয় জরুরি হয়ে দাঁড়াইছে, কারণ আসলে এক হাত থেকে আরেক হাতে আসছে, তো একটু সার্ভিস না দিলে হয় না, আসলে ব্যাপারটা হয় না। অ্যান্ড শো এ বললো উনি আমার সাথে এক জায়গায় যাবে, আমরা এক জায়গায় যাবো। আর আমি জানি না আসলে ওনার বাইক চালায়া যাবো নাকি আমাদের বাইক এটা চালায়া যাবো, কোনটা চালায়া যাবো এখনো পর্যন্ত আমি শিওর না, তবে যে কোনো একটা চালায়া যাবো আর কি। সেটা এখানে আপাতত পার্ক করি, অ্যান্ড তারপরে শো এরে নিয়ে বের হয়ে চলেন আমরা ঘুরতে যাই। ঘুরতে না, মূলত টুকটাক কিছু কাজ আছে, জীবনে তো কাজ থাকবেই, এর মধ্যে থেকেও কামব্যাক কিন্তু আমাদের করতে হবে। দেখি শুভ ভাই কি করে, ভিতরে আছে নাকি নাই কে জানে। ও আছে রেস্টে, লেতিয়ে শুভ ভাই বের হয়েছে, সাদা একটা হেলমেটও পড়ছে, সার্জেন্ট ভাবে। লাইফ ইজ বিউটিফুল হোয়েন ইউ হ্যাভ এ হান্টার নিয়ে আমরা বের হবো, কারণ সিবিআরে গুজা হয়ে 2 জন চালানোটা প্রচণ্ড পরিমাণ একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর হান্টারে তো এখানে দেখা যায় মালও রাখা যায়, এটা কেমনে রাখছিল এখানে, কেমনে ওই যে হ্যাঁ ঢুকছে। আচ্ছা, বাকিটা চাবি অন করে ঢুকাইতে হবে, মানে ঘাড় সোজা করে ঢুকাইতে হবে। আর একটা জিনিস তো আপনাদেরকে দেখাই নাই, আজকে সিবিআরের পেপার নিয়ে বের হয়েছি। আর সিবিআরের পেপারটা নিয়ে বের হয়েছি হচ্ছে, সিবিআরের পেপারে যে কীভাবে রাখছি দেখেন, একাধিক বাইক থাকলে কিভাবে কাগজ রাখবেন। এই যে একটা কাগজ অ্যান্ড এই যে একটা কাগজ, 2টা তো আমার কাছে, একটা রাখলাম। অ্যান্ড এই যে সিবিআর এভাবে লিখে রাখছি। অ্যান্ড এটা কিন্তু আমাদের সেই চিল ব্রো এডিশন, এটা মোটামুটিতে পাওয়া যায়। চিল ব্রো ওনারা বানাইছে, 100 পিস বানাইছিল, আর মনে হয় অল্প কয়েকটা আছে। যদি আপনাদের লাগে মোটামুটিতে এসে কিনতে পারবেন, অথবা আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন। এটা আমার এই চিল ব্রো MSI ব্লগস থেকে যদি কেউ যান, তাহলে ওনারা একটা বিশাল ডিসকাউন্টও দিতেছে এটার উপরে, বাইকের কাগজ রাখার জন্য। একটু প্রমোশন করে দিলাম ব্যাপারটার। চলেন এবার আমরা হান্টার স্টার্ট দিই। অ্যান্ড ভাই আমার বাইক নিয়ে যেন কই যাইতেছে, এখানে রাখলে ধুলা পড়ে যাবে, তো আর একটু ওয়াশও করা দরকার। এই জমথায়ের চেন কি সুন্দর, লাল ধুলা টুলা থেকে রক্ষা করার জন্য বাইকটাকে একটু সেফে নিয়ে যাইতেছে। চলেন এবার আমরা হান্টার চালায়া রওনা হই। বিসমিল্লাহির রহমানির রহিম।
শুভ ভাই গেছিল হচ্ছে গাড়ি নিয়ে নওগাঁ ওনাদের গ্রামের বাড়িতে, অ্যান্ড ওনার বাইকটা দেখো না আমার বাইকের মতো লাগতেছে আমার কাছে। দেখেন এখানে মাকড়ের জাল টাল পরে বাইকের অবস্থা কি, এগুলো ময়লা, এখানে মাকড় সার জাল, মানে ভাই রেগুলার না চালাইলে যেটা হয় বাইক টাইক এগুলো ভাই যত্নে আসলে চালাইলে যত্নে থাকে, আবার না চালাইলে যত্নে থাকে যদি আপনি রেগুলার ওটাকে দেখাশোনা করতে পারেন। যেমন আগের বাইকগুলো আমি বাসায় রাখতাম, রুমে রাখতাম, দেখাশোনা করতে পারতাম, কিন্তু এখন যেটা হয়ে গেছে নিচে পার্কিংয়ে রাখাতেও যে ঢাকে রাখি ধুলা পড়ে, আগে রুমে থাকতো ধুলা পড়তো না, আমি দেখা যেত সপ্তাহে একদিন দুদিন আমার বাইক এমনি ধুয়ে ফেলতাম, ধোয়া বাইক আবার ধুইতাম, কারণ ওই যে রুমে থাকতো একটা জিনিস দেখার সৌন্দর্য তো আছে, চকচকার ব্যাপারটা। এখন থাকি হলো অনেক উপরে, এত উপরে তো আর বাইক উঠায় নেওয়া সম্ভব না। লিফটে করে যদি বাইক উঠানো যেত ভাই সত্যি কথা আমি একটা রুমের মধ্যেই বাইকগুলো রাখতাম, বাট ওই অবস্থাটা আসলে লিফটটা এত বড় না, একটা বাইক ঢুকবে না, কমার্শিয়াল লিফট না তো এগুলা, তো প্রাইভেট লিফট, 6 জন 8 জনের লিফট, এগুলাতে একটা বাইক ঢুকে না। আর ঢুকানো গেলে সত্যি কথা আমি ঘরেই উঠায় রাখতাম বাইকগুলা। চলে আসছি হচ্ছে আমরা পরবর্তী প্রজেক্টে, মানে বিএসবি মার্টে চলে আসছি। আর এখানে একটা ছোট কাজ আছে শুভ ভাইয়ের, এই কারণে আসা। চালাইলাম হান্টার, ভালোই লাগলো। এইদিকে মনে হয় সমাবেশ হইতেছে ভাই, মাইক লাগাইছে এখানে মানুষজনের তো অবস্থা খারাপ, যে সাউন্ড হইতেছে নিজের কথা নিজে শুনি না। এই একটা বাইক ভাই, এই বাইকটা টিভিএসের একটা ফ্লপ প্রজেক্ট। এই বাইকটার একটা কমন সমস্যা আছে, এটা নিয়ে ভিডিও কিছুদিন পরে বানাবো। সামনের চাকায় এটার একটা অন্য ধরনের একটা প্রবলেম আছে, মানে প্রত্যেকটা এটা ম্যানুফ্যাকচার ফল্ট আমার কাছে মনে হয়। এটা নিয়ে আরেকদিন ধরবো নে, আজকে এখানের কাজ সারি। না আমার তো এটা চাইতে হইব। যাক, আমরা হচ্ছে একটা কামব্যাক নিয়ে কথা বলতেছিলাম, শুভের সাথে শেয়ার করলাম, উনিও মোটামুটি রাজি আছে। এখানে পেছনে একটা জিনিসপত্র লাগানো, একটা 4V দেখা যাইতেছে, আর এই 4Vটা হচ্ছে কার্বোরেটর, আর এটা এবিএস। এটার কিলোমিটার হচ্ছে 4119। এই বাইকটা চলেন নিয়ে একটু বের হই, ঘরের ভেতর থেকে বাইক নিয়ে ব্লগ স্টার্ট করতেছি। আজকে উত্তরা বাসার সেই ফিলটা পাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা রে বাবা, এটার মধ্যে তো হর্নেটের লুকিং গ্লাস লাগানোর পরে ভালোই লাগতেছে ব্যাপারটা। যাও। খেলাটা কোন জায়গায় জানেন? দাঁড়ান, খেলাটা কোন জায়গায় বলতেছি, নেমে চলেন 4V চালাই। 4Vর খেলাটা হলো ওই যে সামনে যে 4Vটা, এই যে এটা হলো FI, ওটাও এবিএস, আর এটা জাস্ট কার্বোরেটর এবিএস। দুটার মধ্যে পার্থক্য এতটুকুই, কিন্তু দুইটার মধ্যে খেলা আসলে অনেক পার্থক্য আছে। মানে খেলার পার্থক্যটা কোন জায়গায়, আপনি যদি চিন্তা করেন কোনটার মার্কেটে ভ্যালু এখন কিরকম আছে, এখনো পর্যন্ত এই বাইকটার মার্কেট ভ্যালু আছে। আমি এখন যেটা চালাইতেছি এটা হলো কার্বোরেটর ভার্সন, কারণ কি এটা এখনো পর্যন্ত এবিএস ভার্সনের চেয়ে দাম মোটামুটি কম আছে। আর খেলাটা হচ্ছে এই বাইকটা, এটার সিঙ্গেল ডিস্ক ছিল, তারপরে ডাবল ডিস্ক ছিল, এরপরে এবিএস ভ্যারিয়েন্ট ছিল। এই তিনটাই বাংলাদেশের মার্কেটে সেই রাজত্ব করছে, কারণ এটার যেটা সবচেয়ে দামি ছিল, মানে যেটা এবিএস ভ্যারিয়েন্ট ছিল কার্বোরেটর এবিএস, এটার দাম ছিল 2,08,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 2,04,500 পাওয়া যেত। তাহলে চিন্তা করেন মোটামুটি 2,20,000-এর মধ্যে কাগজ সহ এই বাইকটা পাওয়া যেত। এটা বাড়তে 30-এ গেল, এরপরে যে আরও কততে গেছে আমি জানি না, শুধু বাইকের দাম। এরকম হওয়ার কারণে এই বাইকটাও আস্তে আস্তে না মানুষের মন থেকে উঠে যাওয়া শুরু হইলো। অ্যান্ড তার মধ্যে আবার আসলো FI ভেরিয়েন্ট, অ্যান্ড ওটার দাম মনে হয় 260-70 এরকম কত যেন আমি জানি না, আপনারা একটু ওয়েবসাইট করে দেখে নিন বা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন। তো সার্বিক দিকে আসলে একটা জিনিস যেটা হয়, বাইকের প্রাইস একটা খুব বড় ইস্যু। আর তার মধ্যে এই বাইকটা মার্কেট পাওয়ার পেছনে ওইটাই সবচেয়ে বড় কারণ, ইস্যুটা, যে এটার প্রাইস ছিল খুব রিজনেবল, অল্প দামের মধ্যে বেশ রিলায়েবল ইঞ্জিনের একটা ভালো বাইক ছিল এটা। সেই টান ছিল, তেল একটু বেশি খাইতো, ঠিক আছে, টান দিলে তো তেল বেশি খাবে, 4 ভ্যালভের ইঞ্জিন। বাট আমি একটা কথা বলবো, আমার এই বাইকটা 2টা ইউনিট ছিল, একটা ব্ল্যাক একটা ব্লু, আর আমি দীর্ঘ সময় চালাইছি, বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি ওই বাইকগুলো নিয়ে। আর আমি যেটা মাইলেজ পাইছি, আমি 40-এর উপরে মাইলেজ পাইছি, 41 পর্যন্ত আমি এই বাইক থেকে মাইলেজ আনতে পারছি। তাহলে আমি কখনো এটার মাইলেজ ইস্যু পাই নাই। মানে আমার কাছে মনে হয়েছে এটার যে পরিমাণ পাওয়ার অ্যান্ড এটা যে পরিমাণ কমফোর্ট রাইড দেয় অ্যান্ড পারফরমেন্স দেয়, সেই জায়গায় এতটুকু মাইলেজ ঠিক আছে, এতটুকু খরচ করে চালানোই যায়। 1200 ml ইঞ্জিন অয়েল, এটার 1200 ml ইঞ্জিন অয়েল 2টা ব্র্যান্ডের পাওয়া যায়, তখন পাওয়া যেত, এখন তো আরও বেশি কোম্পানি পাওয়া যায়, এখন মনে হয় মোটুলো পাওয়া যায়, তখন SPX পাওয়া যেত, আর টিভিএসের একটা ছিল True 4 বা এরকম কিছু একটা। তো বেশ ভালো মতে আমি সার্ভিস পাইছি এই বাইক থেকে। বাট আমি কেন তাহলে 4V থেকে বের হয়ে গেলাম? 4V থেকে বের হওয়ার পিছনে কারণ এটাই যে আসলে এখন এমনভাবে দাম বাড়াইতেছে, বাইক ওইটাই, কোনো আপগ্রেড নেই, হালকা পাতলা স্টিকার চেঞ্জ করে, অ্যান্ড বাইকের দাম এইভাবে যদি বাড়ায় তাহলে এই বাইকটা তো আসলে পছন্দের লিস্টে মানুষ রাখবে না, তাই না? এই বাইকটার সবচেয়ে বড় কারণ ছিল যেটা বললাম, প্রাইস কমে ভালো জিনিস। এখন প্রাইস বেশিতে ভালো জিনিস তো ভাই মার্কেটে অনেক আছে।
আপনি একটা ইন্ডিয়ান বাইক কেন চালাবেন? জাপানিজ এতগুলা কোম্পানির এতগুলা বাইক, চাইনিজ এত ভালো ভালো বাইক চলে আসছে, এই জায়গায় যদি এই ইন্ডিয়ান বাইকটা আমার এত দাম দিয়ে কিনতে হয়, তাহলে তো এই বাইকটা আসলে মানুষের পছন্দের লিস্টে থাকার কথা না, তাই না? ঠিক ওই জিনিসটাই এই বাইকের সাথে হয়েছে। বাট তারপরও এই বাইকটা এখনও আমার প্রিয়, এখনও আমার এই বাইকটা ভালো লাগে। এবিএসের যেটা কার্বোরেটর ভেরিয়েন্ট, এটাই সত্যি কথা আমার ভালো লাগে। অ্যান্ড এফআই ভেরিয়েন্টটা আসলে এটার মতো না, ওই মানে 4V'র যে একটা আছে না যে খাড়া টান বা কিছু, ওই ব্যাপারটা, ওই যে বিশেষণটা ছিল এইটা কেন যেন ওই যেটা কি বলে এফআই, ওটাতে কেন যেন ওই মানে এটার খাড়া টান, ভাই কই আহেন, খাড়া টান কেন যেন বলা যায় না, মানে কেন যেন একটা সময় ছিল জানেন, এই বাইকটারে তুলনা করতো মানুষ R15-এর সাথে, মানে R15-এর সাথে টক্কর দেওয়ার জন্য যদি কোনো বাইক থাকতো কম দামে, তাহলে এই বাইকটাকে মানুষ ধরতো। কিন্তু এই এফআই আসার পরে, আর এফআইটার দাম এত বেশি হয়ে গেছে, যারা একটু ফাস্ট রেস করে বা ওই ধরনের পারফরমেন্স রাইড করে, মডিফাই করে, তারা ওই বাইকটা কেউ কিনতেছে না। এই বাইকটার আরেকটা খুব বড় কারণ ছিল, এটা মডিফাই করা যায় খুব সুন্দরভাবে, আর অল্প দামে কিনে কিছু টাকা খরচ করে এই বাইকটার লুকস আমূল পরিবর্তন নিয়ে আসা যাইতো, এরকম একটা ব্যাপার এই বাইকের মধ্যে ছিল। এই জন্য অনেক যারা বাইক মডিফিকেশন করে তারা এই বাইকটা কিনতো। বাট এখন ওই জায়গাটা মানে নাই বলতে গেলে। আচ্ছা, আমরা একটু চিড়িয়াখানা রোডে যাই, এখানে গেলে আমরা হালকা পাতলা একটু বাইকটা ফ্রি রোডে চালায় দেখতে পারবো, আর পুলিশে ধরলে ধরা খাবো, এই হলো ব্যাপার। মানে সেই ভাই ইঞ্জিন স্মুথনেস আর সব কিছু, এটার একটাই ঝামেলা, পেছনের চাকা একটু স্লিপ করতো। আর নতুন যেটা আসছে ওটা আবার টায়ার চেঞ্জ করে দিচ্ছে। এখন অবশ্য এই যেটা কার্বোরেটর ভেরিয়েন্ট, এটার মধ্যেও মনে হয় টায়ার চেঞ্জ করা বাইক আসছে, আমি এরকমটা জানতাম। এখানে দেখি পুলিশ চেকপোস্ট সামনে, আমি তো কিছুই নিয়ে বেরোই নাই, এখান থেকে ইউ টার্ন নিলাম না। ও না 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 না, নাই পুলিশ নাই। আর্মির চেকপোস্ট না পুলিশের চেকপোস্ট কে জানে ভাই। এই পুলিশরা এখনো পর্যন্ত দাঁড়ায় নাই, এখানে তো পুরো ভিড়ভাট্টা জমাইছে। ভাই চলেন আমরা এদিক থেকে বের হয়ে যাই, এই পুলিশের ঝামেলায় বাইক নিয়ে পড়া যাবে না। বাইকের কিচ্ছু আমার সাথে নাই, অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো এই বাইকের মনে হয় রেজিস্ট্রেশনও করা আছে কিনা আমি খেয়ালও করি নাই। এখন কই যাব কি খাবো বলেন, তার চেয়ে আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে চলেন, সেফ জায়গায় যাই। তবে এই বাইকের যে লুকিং গ্লাস, এখন বর্তমানে যে পালসার এন সিরিজ আছে ওইরকম মানে ভিজিবিলিটি সুপার ছিল লুকিং গ্লাসের, কিন্তু লুকিং গ্লাসগুলো একটু চওড়া ছিল। আর আমি এই বাইকটা যখন চালাইতাম তখন আমি এই বাইকের মধ্যে ইউজ করতাম হলো জিক্সারের লুকিং গ্লাস। অ্যান্ড এইটার মধ্যে দেখতেছি যে এটা লাগাইছে কিসের, এটা হর্নেটের লাগাইছে, এটা একটু ঢিল আছে, এটা টাইট করতে হবে। অ্যান্ড হর্নেটেরটাও ভালোই লাগতেছে। চেকপোস্ট তো এখানেও, তার মানে চিড়িয়াখানায় ঢুকতে প্লাস বের হইতে মেট্রোপলিটন পুলিশের একটা বিশাল চেকপোস্ট এখানে বসে। আপনারা যারা বাইক নিয়ে এখানে আসেন তারা সাবধান, লাইসেন্স ছাড়া পেপার ছাড়া এই রোডে আইসেন না, আসলে ধরা খাবেন 100%। আমার মনে হয় ভাগ্যটা ভালো, কোনো কারণে কোনো ভালো কাজ করছিলাম, এই জন্য চেকপোস্ট বসার আগে আমি এই জায়গা পার হয়ে যেতেছি। টান দেখছেন ভাই। যাক, আজকে আসলে কি আমি মূলত বেরিয়েছিলাম সিবিআর নিয়ে, যে আজকে সিবিআরের ভিডিও করব, কিন্তু ঘটনা যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় গেল এই জিনিসটা আমি জানি না। ও, এই বাইকের আরেকটা ভালো দিক আছে, এই বাইকের মধ্যে ডুয়েল হর্ন দিত টিভিএস, অ্যান্ড সাউন্ড মোটামুটি সুমধুর ছিল। দেখেন মানে অল্পের মধ্যে ডুয়েল হর্নের যে ফিলটা ওইটাও আছে, ভাল লাগতো তখনও, ভাল লাগতো এখনও ভাল লাগে। আর আজকে চালানোর পরে কেন যেন মনে হইতেছে, আপনারা একটু জানাবেন যে আপনারা কি আমাদের চ্যানেলে এই বাইকটাও দেখতে চান কি না, কারণ এটা বেশ আরামদায়ক একটা বাইক। অ্যান্ড লং রাইডে এই বাইকটার ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। এটার ব্যালেন্স অত ভালো না, এটা আমি স্বীকার করবো। হাই স্পিডে ব্রেক করে কন্ট্রোল করাটা প্লাস একটু বাউলি টাউলি দিয়ে কন্ট্রোল করাটা টাফ। এটা আমি দুইবার রাস্তার বাইরেও চলে গেছিলাম আমি যখন চালাইতাম। বাট হাই স্পিডে এটার সিট অ্যান্ড এটার সাসপেনশন ফিডব্যাক, একজন প্লাস দুইজন কোনো জায়গায় গেলে এত আরামে যাওয়া যায়, মানে এত সুমধুর একটা রাইড হয় ভাই। আমি নর্মালি অন্যান্য বাইক নিয়ে গেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে রেস, আর এই বাইক নিয়ে আমি যতগুলা লং ট্রিপ দিচ্ছি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই ঘুরতে, মানে এত বেশি কমফোর্টেবল লাগছে আমার কাছে 4V'র ব্যাপারটা। এখন বাকি আপনারা বুঝে নেন 4V কিনবেন কি কিনবেন না এখনো পর্যন্ত। এখন দাম নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ দাম নিয়ে এটা কন্ট্রোভার্সি থাকে। আমরা যখন নতুন কোনো বাইক বাংলাদেশে আসে তখন ওটা রিভিউ করলে ওইটার কোন জিনিস কেমন দিছে এগুলা বলি, কিন্তু সবচেয়ে বেশি বাজে কমেন্টগুলো এই রিলেটেড আসে যে ভাই দাম যে এত বেশি এটা তো কিছু বললেন না। এখন আমরা যখন কোনো একটা রিভিউ ইউনিট হাতে পাই তখন ওইটা লঞ্চিংয়ে দাম কত দিবে এটা কিন্তু আমরা জানি না, আমরা তখন রিভিউ করি যে বাইকের অবস্থাটা কীরকম। এখন দাম অনুযায়ী ওই বাইকটা আপনি কিনবেন নাকি না কিনবেন এটা তো আপ টু ইউ, এটা নিয়ে তো আসলে আমার কিছু বলার থাকার কথা না, তাই না? অনেকে আছে ইচ্ছা করে দামি বাইক কিনে, বাইক যেমনই হোক, যেমন এক্সমোশন ভাই 7
লাখ 8 লাখ টাকা খরচ করে মানুষ এক্সমোশন কিনে, সেকেন্ড হ্যান্ড 5 লাখ 5.5 লাখ টাকায় কিনতেছে, কারণ তার একটা ভাব দরকার বেশি দামি বাইক। অনেকে চায় বাইকের দাম বেশি থাক, আবার অনেকে চায় কম দামে একটা ভালো বাইক। এখন যার যার অভিরুচি ভাই, যার যার চয়েস, এগুলা কিভাবে চুজ করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এজন্য আমি কখনোই বাইকের প্রাইস নিয়ে ওইভাবে কিছু বলি না। তবে হ্যাঁ, বুদ্ধিমান লোকজন ভালো জিনিস কম দামে চালায়, অ্যান্ড যাদের আবার একটা ওই ভাব দরকার তারা দেখা যায় যে একটু দামি জিনিস খুঁজে, এই হলো ব্যাপার। যাই হোক, আমরা আজকের ভিডিও আর বড় করবো না, এই বাইকটা চালাইলাম, ভালো লাগলো। অ্যান্ড টুকটাক আরও কিছু কাজ টাজ আছে, আর সন্ধ্যাও একটু পরে হয়ে যাবে। এখন দিন ছোট হয়ে গেছে, ঘড়ির টাইম এখানে বাজে 4:12, মানে আর 1 ঘন্টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। যেহেতু আরও কাজ টাজ আমার আছে, সেহেতু ওই অন্ধকারের আগে মনে হয় না আজকে আর আমি ভিডিওতে আসতে পারবো। তাই আজকের এই ছোট্ট রাইডিং ভিডিওটা এখানে শেষ করে দিই। অল্প সময়ের মধ্যে অনেকগুলা কাজ সারছি, আর অনেকগুলা কাজ আরও সারবো। আর একটা কথা আরেকবার বলি, 4V কে আমাদের চ্যানেলে আরেকটা লাগে কি লাগে না এটা আপনারা একটু জানায়েন। আপনারা যদি বলেন তাহলে আমি হয়তো একটা 4V আমার চ্যানেলে রাখবো, কারণ এই বাইকটা চালায় আমি যে মজাটা পাই, এটার সাউন্ড, ইঞ্জিনের অ্যান্ড সব কিছু ভাই, এটা মানে একটা মজবুত জিনিস। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড 4V লাভাররা অবশ্যই একটা বাস দিয়ে যান, বাস না কিন্তু বাস দিয়ে যান। আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আর জানাবো কোন বাইক নিয়ে সামনে ভিডিও দেখতে চাই। আর ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তটা, যে মুহূর্তটা আমি ফেরত না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.